শেষ করবে পাকিস্তান। আজকের আলোচনার বিষয়বস্তু এটি। মূল আলোচনায় যাবার আগে একটি কথা আপনাদেরকে বলবো। স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এমপি হবেন, সংসদ সদস্য হবেন, গণনা করে জানতে পারেন নির্বাচনের ফলাফল তাদের পক্ষে বিপক্ষে কি হবে। এবারে মূল আলোচনা শুরু করছি। যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান। গত রাতে ভারত পাকিস্তানে হামলা করেছেন। খবরটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তারপরও আমি গতকালকের গ্রহগত অবস্থান, পাকিস্তানের গ্রহগত অবস্থান কী ছিল, যুদ্ধের ভবিষ্যৎ বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। যুদ্ধ করতে সবচেয়ে বেশি যে জিনিসটি লাগে আপনারা বলবেন গোলা বারুদ, অস্ত্রশস্ত্র ইত্যাদি ইত্যাদি। কথাটা খুবই সত্যি। আমি একটু অন্যভাবে বলবো। যুদ্ধ করার জন্যে সৈনিকদের দৃঢ় মনোভাব দরকার। যে কোনো গোলা বারুদ, যন্ত্রপাতি, মেশিনপত্র যাই চালান না কেন, তার পেছনে একজন মানুষ লাগে। সেই মানুষটির সততা, সাহস এটি খুব জরুরি। পাকিস্তান সেনাবাহিনীর নাম পৃথিবীতে 12তম স্থানে লেখা আছে, অর্থাৎ শক্তি, যোগ্যতা, ক্ষমতার দিক থেকে 12তম স্থানে পাক আর্মির নাম লেখা আছে। ভারত বেশ শান্তিতেই ছিলেন, ভালোই ছিলেন, কিন্তু বাংলায় একটি কথা আছে, সুখে থাকলে ভূতে কেলায়। শুরু হয়ে গেছে। আমি সংক্ষেপে আগেও বলেছি, ভারতের জন্য সময় ভালো না। বিশেষ করে নরেন্দ্র মোদীর সেপ্টেম্বর মাসের পরে সময় অত্যন্ত খারাপ। তার ক্ষমতা হারানোরও সম্ভাবনা রয়েছে, এমন কথাটিও আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি। ভারত গতকাল রাতে সেখানে 10 জন পাকিস্তানি মারা গেছেন, তার মধ্যে 1 জন বা 2 জন শিশু আছেন, এরকমই খবর জানতে পেরেছি। আহতের সংখ্যা অনেক। একটি মসজিদ বা 2টি মসজিদ ধ্বংস হয়েছে। কাশ্মীরের গণ্ডগোলের প্রভাব এগুলি হয়েছে। পাহেলগাঁয়ে যে গণ্ডগোল হয়েছিল কিছুদিন আগে, সেটা রেশ ধরেই ভারতের এই সমস্ত কর্মকাণ্ড। পাকিস্তান দাবি করেছেন যুদ্ধ বিমান তারা ঘায়েল করেছেন বা ফেলে দিয়েছেন। 3টি রাফায়েল বিমান, এগুলি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক বিমান হলেও এই বিমানগুলির কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। একটি মিগ, রাশিয়ার তৈরি আরও 2টি বিমান, 5টি বিমান ভূপাতিত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ফানা জবাব দেবে। ভারত বহুদিন থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য উসখুস করছিলেন। অনেকেই এ সম্পর্কে কথা বলেছেন। মোদি সাহেব কম শিক্ষিত লোক, কিন্তু তার ডিফেন্স মিনিস্ট্রিতে অনেক জ্ঞানী মেধাবী লোক আছেন। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থারা এসব তথ্য সংগ্রহ করেন। পাকিস্তান পারমাণবিক অস্ত্রেও সজ্জিত। যুদ্ধ হলে 2 দেশেরই কম বেশি ক্ষতি হবে। আমরা কেউই যুদ্ধের পক্ষে নয়। ডোনাল্ড ট্রাম্প সাহেব ভারতের এই যুদ্ধ মনোভাবকে বা গতরাতে যেটি হয়েছে সেটি সম্পর্কে বিরূপ। তিনি ভারতের এই যুদ্ধে পাকিস্তানের ওপর যে ভারতের হামলা, এটি নিয়ে তিনি বেশ অসন্তুষ্ট। পাকিস্তানের ভাষ্য হচ্ছে, আমাকে যখন আমার দেশের ওপরে যখন কেউ হামলা করবে আমি তার জবাব দেব। একটি কথা প্রমাণিত হয়ে গেছে, যুদ্ধ প্রথম ভারতই শুরু করেছেন, আর এই যুদ্ধ পাকিস্তান শেষ করবে। আমার অনেক পুরনো একটা ঘটনা মনে আছে, 2 মিনিট না বললেই না। 65 সালে ইন্দো পাক ওয়ার হয়েছিল। তখন ভারতীয় সেনারা আমরা ইসলামাবাদে গিয়ে চা খাবো, আগামীকাল আমরা ইসলামাবাদ দখল করে চা খাবো। তাদের সে আশা পূর্ণ হয়নি। কেন পূর্ণ হয়নি? কোনো অসৎ কাজকর্ম, অসৎ উদ্দেশ্য কখনোই সফল হয় না। আপনি মানুষের ক্ষতি করে ভালো রাখবে,
এটি ভাবার কোনো কারণ নাই। পাকিস্তান ভারতের হামলার জবাব দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী রয়েছেন। ভারত কেন এগুলি করছেন? বাংলাদেশের সঙ্গেও ভারত সম্পর্ক নষ্ট করেছেন। আমরা এখন আতঙ্কে আছি কোন দিন বাংলাদেশেও ভারত আক্রমণ করে। মোদি সাহেব ভারতের সর্বনাশ করছেন, ভারতের জনগণও বুঝে গিয়েছেন, মিডিয়ার লোকজনও তা। এই কট্টরপন্থী মোদি সরকার ভারতের অর্থনীতির তো 12টা বাজিয়েছেন, আরও বাজবে। ট্রাম্প সাহেবের বাণিজ্যিক নীতিমালাও ভারতকে ক্ষতিগ্রস্ত করবে। অনেক সমস্যার মধ্যে এই মুহূর্তে পাকিস্তানের হামলা করাটা কি খুব জরুরি ছিল? মূল আলোচনা শেষ করার আগে পাকিস্তানের গ্রহগত অবস্থান বলবো। গতকাল রাতে যে অবস্থানটি ছিল পাকিস্তানের গ্রহগত অবস্থান সেটি বলবো। প্রথম ঘরে ছিল চন্দ্র, দ্বিতীয় ঘরে ছিল কেতু, ষষ্ঠ ঘরে ছিল প্লুটো, অষ্টম ঘরে ছিল শনি, রাহু, বুধ, শুক্র, নেপচুন, নবম ঘরে ছিল রবি, দশম ঘরে ছিল বৃহস্পতি, ইউরেনাস, 12তম ঘরে ছিল মঙ্গল। বিশদ ব্যাখ্যা দিলাম না, আপনারা বুঝবেন না। মঙ্গল 2025 সাল মঙ্গলের বছর। এ বছরটি খুব শুভ নয়, সেটি আপনাদেরকে আগে বলেছি। যুদ্ধ হবে, আগুন জ্বলবে, এটি মঙ্গলের কাজ। মঙ্গলকে সেনাপতি বলা হয়, রবিকে রাজা বলা হয়। রবি নেতৃত্ব দেবার সংখ্যা। দ্রুতভাবে হামলা করেছে ইরানে এবং তারপর পরই ইরানও পাল্টা জবাব দিতে শুরু করেছে। সময় 3টা 9 মিনিট, আরো 1 ঘন্টা আগে এই যুদ্ধ শুরু হয়েছে, পাল্টাপাল্টি হামলা চলছে। এই মুহূর্তের সর্বশেষ কয়েকটি শিরোনাম যদি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন যুদ্ধের ভয়াবহতা কেমন। কাতার এবং বাহরাইনে মার্কিনদের সতর্ক থাকার নির্দেশ যুক্তরাষ্ট্রের। ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান, তার মানে ইরানের হামলা পৌঁছে গেছে ইসরায়েল পর্যন্ত। তেহরানে সামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার কথা জানালেন ট্রাম্প, লক্ষ্য ইরানের হুমকি বন্ধ করা। দর্শক জানেন যে এর মধ্যে আলোচনা চলছিল পরমাণু যেই ইউরেনিয়াম মজুদ সেটা সমৃদ্ধ করতে পারবে না, সেখান থেকে তাদেরকে মানে ইরানকে মানে চলে যেতে হবে বা গুটিয়ে আসতে হবে। দর কষাকষি হচ্ছিল আলোচনা জেনেভায়, সেই আলোচনা এক পর্যায়ে ভেঙে যায়। তারপরও যারা যে আবার পুনরায় কারিগরি আলোচনা শুরু হবে। ইরানও বলছিল যে তারা আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করতে চান, কিন্তু শেষ পর্যন্ত যেহেতু কয়েকদিনের আলোচনা ভেঙে গেছে, তখনই বোঝা যাচ্ছিল যে অবস্থান করা মার্কিনীদেরকে তারা যখন সরিয়েছে তখনই পরিষ্কার হয়ে যায় যে যেহেতু মানে যুদ্ধ শুরু হবে, ইরান হামলা করবে ইসরায়েলে, যাতে মার্কিন নাগরিকরা ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তাদেরকে সরিয়ে নিয়েছে। ইরানের 5টি শহরে হামলা, এই খবর এসছে। ভয়াবহ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান, ইরানি কর্মকর্তা বলেছেন। তেহরানের কয়েকটি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত। ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীও ঘোষণা করেছেন যে হামলা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রও ইরানে হামলা চালিয়েছে মার্কিন কর্মকর্তা, তার মানে যৌথ হামলা ইসরায়েল এবং আমেরিকার। ইরানের পুরো আকাশসীমা বন্ধের ঘোষণা। খামেনি তেহরানে নেই, নিরাপদ স্থানে সরে গেছেন, রয়টার্স বলছে। তেহরানের উত্তর এবং পূর্বে শক্তিশালী বিস্ফোরণ। যুদ্ধের দামামা বেজে এবং এর মধ্যেই রহস্যজনকভাবে আফগানিস্তানের সাথে পাকিস্তান যুদ্ধে জড়ালো, যাতে তেহরানকে আফগানিস্তান সাপোর্ট করতে না পারে। নতুবা হঠাৎ করে কেন এই যুদ্ধ, এটা এখন প্রশ্ন। দর্শক, কিছু ঘটছে, দুটো যুদ্ধ। একটি যুদ্ধ দীর্ঘদিন ধরে চলছে, ইউক্রেন যুদ্ধ, যার ফলে আমাদের অর্থনীতি তছনছ হয়ে গেছে এবং শেখ হাসিনার পতনের জন্য বাংলাদেশের ব্যাংক বিমা বাণিজ্যের জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছে তার পিছনে রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনেকাংশে দায়ী। ইউক্রেন থেকে গম আসতো, ইউক্রেন থেকে অন্যান্য খনিজ আসতো এবং তুলা আসতো, এবং একই সঙ্গে এই ইউক্রেনের কারণে পশ্চিমা দুনিয়ার সঙ্গে এবং চীনের সঙ্গে আমাদের যে বাণিজ্য, সেই বাণিজ্য অনেকগুলো ব্যারিয়ার তৈরি হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে অনেকগুলো দেশের প্রতি, সেই নিষেধাজ্ঞার কারণে আমাদের যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যের যে অধিক্ষেত্র এটা সংকুচিত হয়ে পড়েছে। এখন সেই ইউক্রেনের যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে। সমস্ত আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা বলছেন, এই ইউক্রেন যুদ্ধকে যারা কভার করছেন, তারা সবাই মোটামুটি নিশ্চিত যে এই যুদ্ধে রাশিয়া জয়লাভ করতে যাচ্ছে।
আর ইউক্রেনের একটি বিরাট অংশ রাশিয়া তাদের নিজেদের মতো করে নিজেদের তাবেদার লোকদের দ্বারা তারা স্বাধীন থাকবে নামকা অবস্থায়, কিন্তু এটি অনেকটা সেই এখন যে সিআইএস কান্ট্রিগুলোর মধ্যে যেমন অনেকগুলো দেশ যেমন আজারবাইজান আছে। তো আজারবাইজান যেভাবে রাশিয়ার এই ইউক্রেনের একটা বিরাট অংশকেও দাবিদারি করতে হবে, আর ইউরোপের যে অংশটি মানে ইউক্রেনের যে অংশটি ইউরোপের সাথে খুব বেশি সম্পর্ক, সেই অংশটি হয়তো ইউরোপ আধিপত্য থাকবে, কিন্তু এই যে ইউক্রেন, সেই ইউক্রেন মোটামুটি ৩টি ভাগে বিভক্ত হয়ে যাবে বলেই সবাই আন্দাজ করছেন, এবং এটার ফলে আমেরিকার যে ক্ষতি হবে, ইউরোপের যে ক্ষতি হবে, এবং মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা দুনিয়াতে রাশিয়ার যে আধিপত্য বিস্তার লাভ হবে, তাতে করে মধ্যপ্রাচ্যে আরেকটি যুদ্ধ অনিবার্য, এবং আমাদের দেশের অর্থনীতি, রাজনীতি থেকে শুরু করে সব কিছু তছনছ হয়ে যাবে, এবং এখানে বাংলাদেশে ভারতের আধিপত্য 100 গুণ বেড়ে যাবে যদি ইউক্রেনের শতভাগ রাশিয়া জিতে যায়। বাংলাদেশ কীভাবে কী হবে যদি জিতে যায়, এখানে এই পর্যন্ত রেখে আমরা দ্বিতীয় পার্ট অনিবার্য পরাজয়। এই অনিবার্য পরাজয় থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে নেওয়ার জন্য আমেরিকা এই মুহূর্তে ইরানের সাথে একটি যুদ্ধ বাঁধানোর জন্য প্রাণান্ত চেষ্টা করছে। তারা বেশ কয়েকটি যুদ্ধজাহাজ, বড় বড় যুদ্ধজাহাজ, যেটা পারমাণবিক শক্তি চালিত, যেখানে কয়েক ডিভিশন সৈন্য থাকে। আমাদের এক একটি ক্যান্টনমেন্টে যে সৈন্য থাকে, একটা ডিভিশনে বাংলাদেশের সাধারণত 8,000 সৈন্য থাকে। তো এরকম এক একটা ডিভিশনের ইনচার্জ থাকেন একজন মেজর জেনারেল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল নেভাল ফ্লিটগুলোতে 1 ডিভিশন 2 ডিভিশন সৈন্য থাকে, 10,000 12,000 সৈন্য থাকে, 16,000 সৈন্য থাকে। কোন অবস্থায় আছে? আব্রাহাম লিঙ্কন, যে আব্রাহাম লিঙ্কন ওদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ, সেই যুদ্ধজাহাজ এখন ভূমধ্যসাগরে। এবং আরেকটি যুদ্ধজাহাজ যারা তাও প্রায় 1 ডিভিশন সৈন্য, সেই 1 ডিভিশন সৈন্য নিয়ে তারা হাইফা বন্দর, ইসরায়েলের হাইফা বন্দর পাহারা দিচ্ছে। এর বাইরে অসংখ্য গানশিপ এবং মধ্যপ্রাচ্যের যে বিভিন্ন তাদের ঘাঁটিগুলো রয়েছে আমেরিকান, সেই ঘাঁটিগুলোতে তারা তাদের নিরাপত্তা শক্তি জোরদার করেছে। এবং ডোনাল্ড ট্রাম্প এক্ষুনি যুদ্ধ শুরু করবে, আবার অন্যদিকে ইরানকে ভয় দেখিয়ে তাদের সঙ্গে একটা সম্মানজনক নিষ্পত্তি করার চেষ্টা করছে। ইরান বসে নেই, ইরান একটি সর্বাত্মক যুদ্ধ করার ঘোষণা দিয়ে বসে আছে। এবং আশ্চর্য ব্যাপার হলো, এইবারই প্রথম ইরান খুব স্পষ্টভাবে বলছে যে তারা এইবার যদি যুদ্ধ হয়, সেই যুদ্ধটা কেবলই মাত্র মধ্যপ্রাচ্য, তুরস্ক, এই সমস্ত এলাকাতে আমেরিকার যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে তাদের যুদ্ধ সীমাবদ্ধ তারা রাখবে না। এই যুদ্ধ ইট মিনস তারা এমন ক্ষেপণাস্ত্র আবিষ্কার করে ফেলেছে বা তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্র আছে, অথবা চীন অথবা উত্তর কোরিয়া অথবা রাশিয়া ইতিমধ্যে তাদের কাছে এমন ক্ষেপণাস্ত্র দিয়েছে যেটি ইরানের ভূখণ্ড থেকে সরাসরি হোয়াইট হাউস বা পেন্টাগনে আঘাত হানার মতো ক্ষমতা রাখে। এখন হয় কি, সামরিক শক্তি এরকম একটি বিষয়, এবং এটা ট্রান্সফর্ম হয়। ইরানের যে ড্রোনগুলো এখন পৃথিবীর সবচেয়ে সেরা ড্রোন, এমনকি রাশিয়ার ড্রোন কিংবা আমেরিকার ড্রোনের চাইতেও ইরানের ড্রোনগুলো সবচেয়ে ভালো। ইরানের যে গানশিপগুলো রয়েছে, মানে ছোটো ছোটো স্পিড বোটের মতো যুদ্ধজাহাজ, এই যুদ্ধজাহাজগুলো এত দ্রুত চলে, 200 নটিক্যাল মাইলে কত কিলোমিটার বেগে হয়, 2 চোখে দেখতে পাবেন না। মানে ফেরারি গাড়ি যত জোরে চলে তার চেয়ে জোরে চলে, অনেকটা প্লেনের মতো গতি নিয়ে এত দ্রুত গতিতে চলে যে ওই যে পেরিস্কোপ থাকে, সাবমেরিনের যে পেরিস্কোপ থাকে, কিংবা ওই যে বড় আব্রাহাম লিঙ্কনের মতো জাহাজের যে যাকে বলে রাডার সিস্টেম থাকে, সেই রাডার সিস্টেম এটা ধরতে পারে না, এবং সেখানে গিয়ে তারা আজ থেকে জাহাজ ফুটে করে দিয়ে চলে আসে। এই প্রযুক্তি, এত দ্রুতগামী গানবোট আর বাহিনী রয়েছে, রিজার্ভ ফোর্স, নিয়মিত বাহিনী, বেসামরিক বাহিনী, সব মিলিয়ে এই মুহূর্তে 20 লাখ লোক, মানে 2 মিলিয়ন পিপল ইরান, তারা অস্ত্র হাতে যুদ্ধ করার ক্ষমতা রাখে। একই সঙ্গে সিরিয়া, লেবানন, তারপর ইয়ামেন, মিশর, লিবিয়া, পুরো মধ্যপ্রাচ্যে অন্তত 100টি স্টেশন রয়েছে, ঘাঁটি রয়েছে, যেখানে যোদ্ধারা, প্রক্সি যোদ্ধা, ইরানের প্রক্সি যোদ্ধারা তারা দিন রাত আমেরিকার বাহিনীকে তটস্থ করছে এবং যাদেরকে তটস্থ করছে, এবং সেই যুদ্ধ এখন 99.99% পর্যায়ে পৌঁছে গেছে। যে কোনো দিন যুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে। ইরান সরকারের সাথে আমার যাকে বলা হয় ওদের ওই যে তেহরান রেডিওর একটা অনুষ্ঠানে আমার যাওয়ার কথা ছিল, তো তারা বেশ নেবে আমাকে ওখানে, মানে এই আপনাদের কন্টেন্ট তৈরি করার জন্য সেখানে যাব। তো সেক্ষেত্রে তারা বলার চেষ্টা করছে যে এই যুদ্ধটার বোধহয় যে কোনো সময় লেগে যেতে পারে, এরপরে আপনি আসুন। তো বোঝার চেষ্টা করছে কতটা সিরিয়াস ইরান, এই যুদ্ধ, ইরানের এই যুদ্ধ, এবং ইউক্রেনের যে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার জন্য কতটা দুঃস্বপ্ন হয়ে যেতে পারে, সেটা নিয়ে আলোচনা করে আজকের এই কন্টেন্টটি শেষ করব। প্রথমত, যে যদি ইউক্রেন যুদ্ধে রাশিয়া একশত আধিপত্য বিস্তার লাভ করে, জয়লাভ করে, ভারত এই রিজিয়নে বেপরোয়া হয়ে পড়বে। যে যুক্তিতে ইউক্রেনকে রাশিয়া অধিগ্রহণ করবে, সেই একই যুক্তিতে ভারত এই এশিয়া সাবকন্টিনেন্টে অনেক কিছু করতে হবে। এখন আমেরিকা অনেক দাপট দেখাচ্ছে এবং ভেনেজুয়েলা থেকে লোকজন ধরে নিয়ে গেছে, এটা ভালো কথা, কিন্তু এই যে ইরান যুদ্ধে যদি আমেরিকার পতন ঘটে, কিংবা ইউক্রেন যুদ্ধে যেটা ইউরোপ এবং আমেরিকার পতন অনিবার্য হয়ে পড়েছে, এর ফলে কি হলো, আমেরিকার আধিপত্য কমে যাবে এবং বাংলাদেশ এই অঞ্চলে চীনের এবং ভারতের মধ্যে রেষারেষি বৃদ্ধি পাবে, এবং বাংলাদেশের ক্ষেত্রে ভারতের আধিপত্য চরম আকার ধারণ করলে ডক্টর মোহাম্মদ ইউনূস কোথায় থাকবেন, কি করবেন, আল্লাহ ভালো জানেন। তারেক রহমান সাহেব হয়তো ক্ষমতায় থাকবেন, কিন্তু বিকল্প পাওয়ার হাউস হিসেবে আওয়ামী লীগের যে ক্ষমতা দাপট থাকবে, এতে করে
দেশে প্রতিদিন একটার পর একটা দুর্ঘটনা অঘটন ঘটতে থাকবে। ফলে ওনার এই যে ক্ষমতার যে চেয়ারটি, এই চেয়ারটি আর তার কাছে আকর্ষণীয় থাকবে না। অন্যদিকে ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধে যদি আমেরিকা জয়লাভ করে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যে গেরিলা যুদ্ধ ছড়িয়ে পড়বে এবং সেই যুদ্ধে মক্কা মদিনা থেকে শুরু করে কুয়েত কাতার থেকে শুরু করে অনেক দেশ তছনছ হয়ে যাবে। ফলে আমাদের যে পুরো পেট্রোলিয়াম সেক্টর, সেই পেট্রোলিয়াম সেক্টর যাকে বলা হয় ফ্লাকচুয়েট করতে থাকবে। আমাদের এখন আমরা যে তেল কিনি পুরোটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। রাশিয়া কিছু তেল রাশিয়া দিতে চেয়েছিল আওয়ামী লীগ জমানাতে, কিন্তু মানে ওটা সাহস করে শেখ হাসিনা আনতে পারেনি এবং সেটা যদি তারা আনতো এতদিন ইকোনমি চেঞ্জ হয়ে যেত। এই মুহূর্তে আমাদের যে এলএনজি, আমাদের যে তেল গ্যাস, সেটা ইরান থেকে আসুক কিংবা সেটি কুয়েত থেকে আসুক অথবা সৌদি আরব থেকে আসুক, এই জায়গাতে যদি রাজনৈতিক অস্থিতিশীলতা শুরু হয়ে যায়, যুদ্ধ শুরু হয়ে যায়, সিভিল ওয়ার শুরু হয়ে যায়, তেলের দাম হু হু করে বাড়তে থাকবে এবং প্রতি ব্যারেল দ্বিগুণ হয়ে যাবে, যেটা আমরা আমাদের ক্ষুদ্র দেশ উই ক্যানট এফোর্ড ইট, আমরা এটা এফোর্ডই করতে পারবো না। ফলে নতুন প্রধানমন্ত্রীর জন্য এটি দুঃস্বপ্নে পরিণত হবে। আর অন্যদিকে যদি আমেরিকা পরাস্ত হয়ে যায় অর্থাৎ ইউক্রেনে যেভাবে পরাস্ত হয়েছে, আমেরিকা এবং ইরানের যে যুদ্ধ, সেই যুদ্ধে পরাজিত হয়ে যায়, ইসরায়েলের যে আধিপত্য, তাহলে এই সরকারের সাথে যে ডিপ স্টেট পলিসি যে রিলেশন আছে, খলিলুর রহমান এবং গং, তাদের যে এই সরকারের উপর আধিপত্য রয়েছে, এটি উঠে যাবে। এটি উঠে যাওয়ার ফলে আমেরিকার আশীর্বাদ যদি তারেক রহমানের উপর উঠে যায়, আর ভারতের আশীর্বাদ যদি 50-50 বিএনপির উপর এবং আওয়ামী লীগের উপর ভাগাভাগি হয়ে যায়, বুঝতে পারেন সেক্ষেত্রেও জনাব তারেক রহমান সাহেবের যে মানে স্বপ্নবাসর, এটি তছনছ হয়ে যাবে। আল্লাহ রবি রাজা। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। পরবর্তী নিউজ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল এবং আপনাদের মতামতটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।